সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমুদ। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, কেবল গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন কিংবা সংবিধান সংশোধন হয়ে যাবে না। এদিকে জামায়াতে ইসলামী বলছে, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্তে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। পক্ষপাতের দায়ে ৩ জন উপদেষ্টাকে অপসারণের দাবিও জানিয়েছে জামায়াতে ইসলামী। আর এনসিপি নেতা আখতার হোসেন বলেছেন, ইদানিং একটি দলের নেতারা চূড়ান্তভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সংস্কার ঐক্যমত্য কমিশন ও গণভোট নিয়ে বিস্তর আলোচনা ও সরকারের সিদ্ধান্তের পরও এমন ভাবনা কি নির্বাচনের আগে নতুন কোনো সংকট সৃষ্টি করবে? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় গণভোটের পক্ষে বিপক্ষে। আর এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্থ, সাধারণ সম্পাদক জি9, এবং ব্যারিস্টার সানি আব্দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। পদ্মা তিস্তা বাঁচাতে ধানের শীষে ভোট চাইলেন মির্জা ফখরুল। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র না করার আহ্বান। ভোটে অনিয়ম হলে পার পাবে না কেউ, হুঁশিয়ারি জামায়াতের। গণভোটের 4 প্রশ্নের কোনোটিতে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায়, প্রশ্ন বিএনপির। একটি দলের বিরুদ্ধে সংস্কারের বিপক্ষে অবস্থান নেয়ার অভিযোগ এনসিপির। খতমে নবুওয়াত মহাসম্মেলনে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা সহ 6 দফা দাবি। একাত্মতা প্রকাশ করে ক্ষমতায় গেলে সংসদে আইন করার প্রতিশ্রুতি বিএনপি ও জামায়াতের। নির্বাচন সামনে রেখে বাংলাদেশ ব্যাংকে রাজনীতিকদের ভিড়। খেলাপি থেকে নাম কাটানোর তোড়জোড়। ঢালাও ছাড়পত্র না দেওয়ার পরামর্শ। ইচ্ছাকৃত দেনারদারের পাশে না থাকার আহ্বান। এবং শেখ হাসিনার মামলার রায় ঘিরে চ্যালেঞ্জ দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। বিশৃঙ্খলার চেষ্টা হলে মোকাবিলায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। সবার সহযোগিতা চাইলেন আইজিপি। আমরা আলোচনায় এসে প্রথমে সায়ন্ত ভাই, আপনার কাছে জানতে চাই, গতকাল সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি বলেছেন যে জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রতিশ্রুতি পালনে অঙ্গীকারবদ্ধ। এর বাইরে চাপিয়ে দেওয়া জনগুরুত্বপূর্ণ কোনো প্রস্তাব যদি দেওয়া হয়, সেটি জনগণ বিবেচনা করবে। প্রধান উপদেষ্টার ভাষণের পরে তিনি এই বক্তব্য দিয়েছিলেন। প্রধান উপদেষ্টার ভাষণের আসলে কি কি বিষয় উঠে এসেছে যেটা আসলে জুলাই সনদের বাইরে বলে বিএনপি মনে করছে, এবং সেটি নিয়ে জনগণ সিদ্ধান্ত দিলে তো নিশ্চয়ই গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে। বিএনপি আসলে এটা নিয়ে পুরো বিষয়টা নিয়ে ভাবনা কি সেটা বিএনপি মনে করছে যে এটি প্রধান উপদেষ্টার ভাষণে এসেছে, যেটি আসলে জুলাই সনদে নেই। রাজনীতিতে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে একটা দল কোনো একটা নির্দিষ্ট বিষয়ে একটা বক্তব্য দিলে প্রতিপক্ষ দলের একটু ভিন্ন মত পোষণ করে বক্তব্য দেওয়াটা মোটামুটি রীতি হয়ে গেছে। সেই কারণে প্রধান উপদেষ্টার ভাষণে যে সমাধানটা দিয়েছেন জুলাই সনদের বিষয়ে এবং গণভোট বিষয়ে, উচ্চকক্ষে পিআর বিষয়ে, এইখানে অ্যাকচুয়ালি কোনো দলই পুরোপুরি বঞ্চিত হয়নি, আবার কোনো দলই পুরোপুরি তাদের সব আশাই বাস্তবায়িত হবে এমন অবস্থা হয়নি। এই যে কিছুটা হার এবং কিছুটা জিত, এর সমন্বয়ে যেটা হয়েছে, এটাই আসলে সবাইকে একসঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার একটা পথ তৈরি করতে পারে। যদি এইরকম একটা বক্তব্য বা ঘোষণা প্রধান উপদেষ্টার বক্তব্যে আসতো যেটা বিএনপি যা চায় হুবহু সব মিলে যাচ্ছে তার সঙ্গে, সেটা যতই ন্যায্য হোক, বিএনপি চাওয়াটা যদি সবই যৌক্তিক এবং ন্যায্য হয়, আর প্রধান উপদেষ্টার যদি ওই সবগুলো ওই কয়টাই শুধু দেন, তাহলে অন্য দলগুলো এটাকে অন করা সম্ভব। অথবা জামায়াত বা এনসিপি ওই দল যা চায়, প্রধান উপদেষ্টা শুধু তাদের সবগুলা অন করে ওইটাকে ঘোষণা দিলেন, তাহলেও কি বিএনপির পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব ছিল? এইখানে মোটা দাগে দেখেন, গণভোট একটা ইস্যু ছিল, যে গণভোটের বিষয়ে সবাই একমত, কিন্তু এর কখন হবে তারিখ এবং এর বিষয়বস্তু কি হবে, যে নোট অফ ডিসেন্ট দেওয়া সেগুলা থাকবে নাকি থাকবে না, বা এর পরিণতি কি হবে, সেটা একটা প্রশ্ন ছিল। পিআর নিয়ে একটা প্রশ্ন ছিল, এইখানে আপনার উচ্চকক্ষে এবং নিম্নকক্ষে জামাত সহ কয়েকটা চাইলেও আসলে সেটা ওই অর্থে চাওয়া না, মূলত সবার টার্গেট উচ্চকক্ষের পিআর, যেখানে বিএনপির আবার আপত্তি ছিল।
গণপরিষদ চাওয়া ছিল এনসিপির, আর জুলাই সনদের আইনি ভিত্তি এই তো সবারই চাওয়া। এখন সেই ক্ষেত্রে দেখেন সমন্বয়টা কিভাবে হয়েছে, যে গণভোট জাতীয় নির্বাচন যেদিন হবে ফেব্রুয়ারিতে সেদিন হবে। এটার বাস্তবতা কি প্রধান উপদেষ্টা বলেছেন, এতে সাশ্রয়ী হবে এবং উৎসব মুখর হবে। কারণ গণভোট আলাদাভাবে হলে সেই ভোটটা উৎসব মুখর হয় না। সেখানে মানুষ, এখানে কোনো প্রার্থী থাকে না, নির্দিষ্ট দলীয় প্রতীক থাকে না, কোনো প্রলোভন প্রতিশ্রুতি থাকে না, বিশেষ প্রচারণা থাকে না, মানে দলের পক্ষ থেকে ভোটারদের কেন্দ্রে আনার। সেইখানে ফেব্রুয়ারিতে একটা জাতীয় ভোট, নভেম্বরে আবার এখানে ভোটাররা সুসুর করে শুধু এই হেনা দিতে চলে যাবে। আর যে এখানে হেনার 4টা বিষয়ের মধ্যে এত এত বিষয় এনেছে যার প্রশ্নই ক্লিয়ার না, মানে অনেকের কাছে ক্লিয়ার না, সেখানে বেশিরভাগ মানুষ এখানে একটা সন্দেহ পড়বে। এখন আমাদের সালাউদ্দিন আহমেদ বিএনপির স্ট্যান্ডিং কমিটির নেতা যে কথা বলছেন যে জনগণ সিদ্ধান্ত নেবে, জনগণ সিদ্ধান্ত নেওয়ার বিষয়টাও কিন্তু এই 4টা কোশ্চিনের কথা, যেটা বিষয়বস্তুর কথা প্রধান উপদেষ্টা বলেছেন তার মধ্যে আছে। এইখানে তিনি দেখেন নাম্বারে বলছেন যে সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ইত্যাদি কয়েকটা উল্লেখ করে তারপর বলছেন যে বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়েছে, খেয়াল করেন এই 30টাতে সবাই একমত হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। কোনটায় বলছে, যেই 30টায় সবাই একমত হয়েছে। তার জাস্ট পরে ঘতেই আসেন, ঘতে বলছে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন হবে। তাহলে এইটা কি না বোঝার কথা যে যেগুলিতে সবাই একমত হয়েছে সেইটা বিজয়ী দল ওই সংসদে গেল সেটাকে মানতে বাস্তবায়ন করতে বাধ্য থাকবেন, আর যেখানে একমত হয়নি সেটা প্রতিশ্রুতি অনুসারে। প্রতিশ্রুতি মানে কি? বিএনপির প্রতিশ্রুতি হচ্ছে আমরা এই নির্বাচিত হলে এই বিষয়গুলো আমরা করব বা এটা করব না। ইলেকশন ম্যানিফেস্টো। জামায়াত ইসলাম বলেছে এই বিষয় আমরা চাই, এই বিষয় চাই না, এবং এটা নির্বাচনী ম্যানিফেস্টোতে যাবে, জনগণের কাছে তাদের প্রতিশ্রুতি আকারে যাবে। জনগণ ওই প্রতিশ্রুতি জেনে বুঝে তারা ভোট দিলে বুঝতে হবে যেই দল বিজয়ী হবে তাদের ওই প্রতিশ্রুতি শুনে জেনেই তারা ভোট দিয়েছে। সুতরাং যেগুলো সবাই একমত হয়নি ওটা বাস্তবায়নের বাধ্যবাধকতা কিন্তু এই জুলাই সনদে বা এই গণভোটের মধ্যেও নাই। ফলে গণভোটই তাকে এই স্পেসটা তৈরি করে দিচ্ছে যে আপনি নির্বাচিত হলে যেগুলিতে আপনি একমত হন নাই সেগুলি আপনি বাস্তবায়ন করতে বাধ্য না। আপনি বলতে পারবেন এখানে জনগণ আমাদের প্রতিশ্রুতিতে, আমাদের ম্যানিফেস্টো অনুসারে আমরা এটা করব না জেনেও আমাদের ভোট দিয়েছে। আমাদের খুব ক্লিয়ার বিষয়টা, ক্লিয়ার। সুতরাং এই ক্লিয়ার জিনিসটাকে নিয়ে এত বিতর্কের কিছু নাই। আসলে শুরুতে যেটা আমি বলেছিলাম, গণভোটের দিনের প্রশ্নে বিএনপির চাওয়া পূর্ণ হয়েছে। উচ্চকক্ষের পিআর প্রশ্নে এনসিপি, জামায়াত সহ অনেক দলের চাওয়া পূর্ণ হয়েছে। এনসিপি গণপরিষদ চেয়েছিল, গণপরিষদ না হলেও এটা জাতীয় নির্বাচনের মাধ্যমেই যারা এমপি হবেন তাদেরকেই ভিন্ন একটা সত্তা দিয়ে আলাদা একটা প্ল্যাটফর্মে সংস্কার বাস্তবায়ন পরিষদ করে সেটার দায়িত্ব স্পেসিফিক করে দিয়েছে। এইটা একটা। আর একটা জিনিস হলো গিয়ে এটা কত দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। শুরুতে বিএনপি 2 বছরের মধ্যে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, অন্য দল আরও দ্রুত চাচ্ছিল। তারপরে এর আগের বার যখন জুলাই সনদ স্বাক্ষর হয় তখন সেটা 270 দিন ছিল। এইবার সেটা চূড়ান্তভাবে যখন প্রধান উপদেষ্টা বললেন তখন বলছেন 180 কার্য দিবস। 180 দিন না, কিন্তু 180 কার্য দিবস। 180 কার্য দিবস মানে সংসদ অধিবেশন যতদিন বসবে সেই দিনগুলোকে কার্য দিবস বলা হয়। 2 বছর ইউজুয়ালি আমি ধারণা করছি 2 বছর, তবে সর্বোচ্চ 2-2.5 বছর। যদি যারা রাষ্ট্র পরিচালনায় যাবেন এবং মেজরিটি এমপি যাদের থাকবে তাদের সদিচ্ছা থাকলে 6 মাসের মধ্যে। আমি যেটা অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি সেটা হলো যে সালাউদ্দিন আহমেদ প্রথম প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টা ভাষণের পরে যেটি বলেছেন যে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে প্রধান উপদেষ্টার ভাষণে, সেটি কেন বললেন তা কি মনে হয়? এইটা হয়তো বিএনপির আগের একটা যে রাগ ছিল, ক্ষোভ ছিল বা তাদের অভিমান ছিল যে জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করা হয়েছিল সেইখানে তারা এই সংস্কার বাস্তবায়ন পরিষদ সেই বিষয়টা ছিল না। তাহলে সেটাকে নতুন করে অন্তর্ভুক্ত করে যে বলা হলো, আমরাও তো আপনারা যে সংবাদ মাধ্যমে আছেন
কোনোদিন আলোচনা বা কিছুতেই সংস্কার বাস্তবায়ন পরিষদের কথা শুনেছি আমরা? আমি শুনি নাই, আপনি আগে শুনেছেন কিনা জানি না। ফলে এরকম নোট অফ ডিসেন্ট যে যেইভাবে দিয়েছে ওইভাবেই থাকার কথা ছিল, সেটাও পরে নোট অফ ডিসেন্টগুলো ওইভাবে উল্লেখিত হয় নাই, ফলে একটা ভুল বুঝাবুঝি ছিল। এখনও যেহেতু বিবদমান রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ভিন্নমত আছে, আমার ধারণা এগুলি রাজনৈতিক বক্তব্য। আলটিমেটলি সবাই এখন নির্বাচনমুখী হয়ে গেছে। যে যত বড় জাতীয় নেতাই হোক, এখন জাতীয় নেতার থেকে প্রত্যেকটা ভোট এক একজন জাতীয় ভোটার। জাতীয় নেতার থেকে জাতীয় ভোটারের গুরুত্ব অনেক বেশি, অনেক মূল্যবান। সবাই এখন ভোটারের কাছে দৌড়াবে, প্রত্যেকে এখন যার যার এলাকায় এবং ভোট কেন্দ্রিক হবে, ম্যানিফেস্টো চূড়ান্ত করায় ব্যস্ত হয়ে যাবে, নির্বাচনী স্ট্র্যাটেজি তৈরিতে ব্যস্ত হয়ে যাবে, প্রচার কৌশল কি হবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, যার যার ভোটারের কাছে ভোট চাইতে যাবে। সুতরাং এইসব তর্ক বিতর্ক 2-4 দিন এমনি চলে, আস্তে আস্তে এটা ম্লান হয়ে আসবে, শিথিল হয়ে আসবে। ব্যারিস্টার সানি, আপনার কাছে আমি সালাউদ্দিন আহমেদের আরেকটা বক্তব্য যেটি তিনি গতকালকে দিয়েছেন সেটি নিয়ে আমি আপনার মন্তব্য জানতে চাই। তিনি বলেছেন যে গণভোট ও সংবিধান সংশোধন নিয়ে মানে তিনি বলেছেন মনে রাখতে হবে কেবল গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন কিংবা সংবিধান সংশোধন হয়ে যাবে না, এর জন্য জাতীয় সনদ গঠিত হতে হবে। এটাই বাংলাদেশের একমাত্র সার্বভৌম হাউস যেখানকার কোনো আলাপ আলোচনা কার্যক্রম আদালতে চ্যালেঞ্জ করা যায় না। আপনার কি এই বক্তব্য থেকে মনে হচ্ছে কিনা যে বিএনপি সংস্কার চায় না কিংবা গণভোটের বিরুদ্ধে, বা যেমনটা আসলে অনেক দল কিংবা এনসিপি এটি ইঙ্গিত দিচ্ছে বিএনপির দিকে, আপনার কি এমন কোনো কিছু মনে হচ্ছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। সেই সঙ্গে আমার সম্মানিত সহ আলোচক যারা সম্পাদকীয় অনুষ্ঠানে কলাকুশলী আছেন এবং সর্বোপরি দর্শক শ্রোতাদেরকে সালাম এবং শুভেচ্ছা। দেখুন, গণভোট যদি আমি স্ট্রিক্টলি লিগাল সেন্সে চিন্তা করি, গণভোটের বোধহয় ইন্টেনশনও এটা না, কেউ দাবিও করছে না যে গণভোটে হা জয়যুক্ত হলেই সঙ্গে সঙ্গে এটা সাংবিধানিক রূপ পাবে, এমনটা বলাও হচ্ছে না, বা এটা বলার সুযোগও নেই। এই অংশটুকুতে হয়তো থিওরিটিক্যালি একমত, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই কথা বলার মধ্য দিয়ে যদি গণভোটের মাধ্যমে যে এদেশের সাধারণ মানুষ, এদেশের জনগণ যে রায় দেবে, এই রায়ের প্রতি পরবর্তী সংসদ শ্রদ্ধাশীল থাকবে। দেখুন, এটা তো ঠিক যে প্রত্যেকটা সংসদ সার্বভৌম, তারা নিজেদের মতো করে আইন প্রণয়ন করতে সক্ষম, যতক্ষণ পর্যন্ত ওই সংসদটা তাদের পদ্ধতির মধ্য দিয়ে কোনো আইন প্রণয়ন করে। এটা তো থিওরিটিক্যালি কারেক্ট, কিন্তু আমাদের অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এবং একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে উদ্ভূত হওয়ার কারণেই কিন্তু গণভোটের আয়োজন করা হচ্ছে। তো জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সবগুলো রাজনৈতিক দল মাসের পর মাস ধরে, বছরের উপরে ধরে যে আলোচনা করেছে, সংস্কার কমিশনে তাদের ভাবনাগুলো তুলে ধরেছে, সবশেষে জাতীয় ঐক্যমত্য কমিশনের 2-3টা স্টেজ ছিল যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং অংশীজন 30-এর অধিক, তারা প্রত্যেকটা টপিকের উপরে বিস্তর আলোচনা করেছে। মোটামুটি ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে বেশ কিছু বিষয়। কিছু নোট অফ ডিসেন্ট ছিল, মোস্টলি বিএনপি এবং সমমনা কিছু দলের পক্ষ থেকে, এবং সবগুলো রাজনৈতিক দল উইথ নোট অফ ডিসেন্টে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। এরপরে এটা লেজিটিমেসি দেওয়ার জন্য, জনগণের আকাঙ্ক্ষা যাতে প্রতিফলিত আছে এটা দাবি করা যায়, এটার জন্য তো গণভোটের আয়োজন করা। তো এই গণভোটে যদি হা জয়যুক্ত হয়, আমরা আশা করছি সেটাই, তাহলে পরবর্তী সংসদ এটার প্রতি শ্রদ্ধাশীল থাকবে, এটাই আমাদের কামনা, এটাই অ্যাসপিরেশন অফ দ্য পিপল। এখন আপনি যদি থিওরির জায়গা থেকে চিন্তা করেন, তাহলে তো প্রত্যেকটা সংসদ তো সার্বভৌম। এখন আমাদের এই বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে গণভোটের আয়োজন, এই গণভোটের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা পরবর্তী সংসদ, এটাই তো আমাদের কামনা। যদি এটা আবার রিওপেন করা হয়, যেমন ধরুন যে আমাদের জুলাই সনদের উপরে ভিত্তি করে যে গণভোট আয়োজন করা হচ্ছে, এখানে সবগুলো ইস্যে হা জয়যুক্ত হলো। পরবর্তীতে আপনি যদি আবার এই ইস্যুগুলোকে রিওপেন করেন, আবার যদি আপনি বলেন যে উচ্চকক্ষে ফার্স্ট পাস্ট দ্য পোস্টার সিস্টেমই থাকবে, এই ইস্যুটাকে আবার রিওপেন করলেন, করে এটাকে আবার ধরুন কথার কথা বলছি, বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো, এমন সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো যাতে যে সংবিধানের পরিবর্তন তারা নিজেরাই যদি চায় তাহলে সংখ্যাগরিষ্ঠতা তারাই আছে, এটা থিওরিটিক্যালি তারা পারবে, এটা সংখ্যাগরিষ্ঠতা আছে, 2/3 আছে। এখন প্রশ্ন হলো, তারা যদি এটার প্রতি শ্রদ্ধাশীল না থাকে, তাহলে দে মাস্ট বি প্রিপেয়ার্ড টু পে ফর পলিটিক্যাল কম্পেনসেশন। কেন? তাদের যে পলিটিক্যাল রিপারকাশন যেটা হবে এটা, কারণ আফটার এ সার্টেন পিরিয়ড, আপনার 5 years পরে ইউ মাস্ট রিটার্ন টু দ্য পিপল। এই বিষয়ে তাদেরকে সতর্ক থাকতে হবে। এই জন্য থিওরিটিক্যালি হয়তো কারেক্ট যে প্রত্যেকটা সংসদ সার্বভৌম, তারা নিজেরা পদ্ধতির ভিতর দিয়ে যতক্ষণ পর্যন্ত কোনো একটা আইন
প্রণয়ন করে, ওয়েদার ইউ লাইক ইট অর নট, এইটাই গুড ল ইন দ্য সেন্স এটা হলো প্রসিডিউরালি কারেক্ট হয়। কিন্তু প্রসিডিউরালি কারেক্ট হওয়া এক জিনিস, আরেকটা জনগণের দাবিকে উপেক্ষা করে আপনি একটা কোনো জিনিস করলেন না বা করলেন, এই দুটোর তো পলিটিক্যাল প্রাইস আছে। এটা সিরিয়াসলি কম্পেনসেট করতে হবে আপনাকে। তো এই জিনিসটা আমরা আশা করবো যে বিএনপি এই বিষয়ের প্রতি যথেষ্ট সতর্ক থাকবে। অসংখ্য ধন্যবাদ। শান্ত ভাই, আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, সেটাও সালাউদ্দিন আহমেদের বক্তব্য। সেটি তিনি সেখানে বলছেন যে প্রধান উপদেষ্টা ভাষণের পরপরই যে সংসদের উচ্চকক্ষে পিআর জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে নোট অফ ডিসেন্টে মীমাংসিত, মানে নোট অফ ডিসেন্ট একটা বিষয় মীমাংসিত, এটা কেন মনে করছেন, কিভাবে হয়েছে বলে বিএনপির ধারণা? আসলে নোট অফ ডিসেন্ট তো মানে অনেকগুলো দল সেখানে নোট অফ ডিসেন্ট দেয়নি, একটি দল দিয়েছে, ফলে এটাকে কেন মীমাংসিত ধরে নিচ্ছে বিএনপি? বরং তিনি নোট অফ ডিসেন্টে মীমাংসিত যেটা বলেছেন, বেসিক্যালি ওইখানে ঐক্যমত্যের বিষয়ে অমীমাংসিত, ঐক্যমত্য স্থাপিত হয় নাই। এবং যেটা ব্যারিস্টার সানি বলল যে বিএনপি যদি গণভোটে হাঁ জয়যুক্ত হওয়ার পরেও বিএনপি যদি সংসদে 2/3 মেজরিটি নিয়ে যায়, যাওয়ার পরে ওই যে 300 সংসদ সদস্য যারা নির্বাচিত হলেন তাদের দিয়েই তো আবার সংস্কার বাস্তবায়ন পরিষদ হবে। গণভোটে হাঁ হওয়া মানেই এটা সঙ্গে সঙ্গে আইনে পরিণত হবে, এটাই যদি বিষয় হতো তাহলে সংস্কার বাস্তবায়ন পরিষদ করে সেটাকে 180 কার্যদিবস দিয়ে তারপর বাস্তবায়ন করার যে নির্দেশনা, এটা থাকতো না। তার মানে হচ্ছে এটা নিয়ে জাতীয় সংসদে এবং ওই যে বাস্তবায়ন পরিষদ ওই সংসদ সদস্য দ্বারা গঠিত হবে, সেখানে ব্যাপক আলোচনা, পর্যবেক্ষণ, বিচার বিশ্লেষণ হবে। হওয়ার পরে সেইখানের সর্বসম্মতিক্রমে বা মেজরিটির রায়ে একটা সিদ্ধান্ত গৃহীত হবে। সেইখানে বিএনপি যদি মনে করে যে ওই যে 30টা যারা সবাই একমত হয়েছিলাম ওইটা তারা বাস্তবায়ন করতে বাধ্য, কিন্তু যেখানে একমত হয়নি, ঐক্যমত হয়নি, সেটা তো বাস্তবায়ন করতে বাধ্য, এই কথা গণভোটেও বলে নেই। গণভোটের মধ্যেই সেই রায়টাও আছে ঘ নাম্বারে গিয়ে যে বাধ্য না। এখন সেই বিবেচনা করে তারা যদি মনে করে রাজনীতি তাদের ফেভার আনতে পারে, জনগণ যদি এটা গ্রহণ করে তাহলে সেটা করবে, না হলে যেটা বললো এই ঝুঁকি তো থাকবেই যে মানুষের পালস যদি হয় উচ্চকক্ষে পিয়ারের দিকে, যারা উচ্চকক্ষে পিয়ার চায় তারা যদি জনগণকে যথেষ্ট পরিমাণে কনভিন্স করতে পারে, বোঝাতে পারে যে উচ্চকক্ষে পিয়ারটা কেন গণতন্ত্র টেকসই করবার জন্য বা এই দেশে এই স্বৈরতন্ত্র বেড়ে ওঠার রোধ করবার জন্য কেন দরকার, সেটা যদি তারা জনগণকে যথেষ্ট পরিমাণে এই বিষয়ে কনভিন্স করতে পারে, বোঝাতে পারে, তাহলে জনগণ থেকে দাবি উঠবে যখন, নিশ্চয়ই বিএনপি তখন ভাববে যে হ্যাঁ আমরা একমত ছিলাম না, কিন্তু এটা করলে তাদের রাজনৈতিক ক্ষতি হতে পারে। বাংলাদেশে কিন্তু ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থার বিষয়ে কিন্তু সবাই একমত যে এটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। হয়তো সেখানে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে তার অপশনগুলোর কোনোটার ক্ষেত্রে বিএনপির দ্বিমত, কোনোটার ক্ষেত্রে অন্য কারো দ্বিমত, কিন্তু তত্ত্বাবধায়ক হবে এটা তো মাস্ট। তত্ত্বাবধায়ক সরকার যদি হয় তখন কিন্তু মানুষের কাছে ভোটের ক্ষমতাটা তার হাতে চলে গেল। সুতরাং বিএনপির নিয়ে যত অবিশ্বাস এখন করছে অনেকে, কিংবা বিএনপি এখনও যে ভাষায় বা যে কথাটা বলছে 2-4 বছর পরেও যে এটাই তাদের থাকবে এই ভাবনা এমন নাও হতে পারে। যেখানে তারা হ্যাঁ বলেছে তারা অনেকটা বাস্তবতার নিরিখে চিন্তা করে না হতে পারে, যেখানে না বলছে সেখানে হ্যাঁ হতে পারে। এটা সবই ডিপেন্ড করবে ওই সময়ের রাজনৈতিক পরিস্থিতি, আন্ডারস্ট্যান্ডিং, এই দলের পলিটিক্যাল স্ট্রেংথ, মাঠে তার অবস্থান, সবকিছু বিবেচনা করে। অনেকের আশঙ্কাও এটাই যে বিএনপি আসলে এখন যেটা হ্যাঁ বলছে সেটা সংসদে যাওয়ার পরে সেটা না বলতে পারে, এজন্যই আগে গণভোট চাচ্ছে। যদি সংসদে গিয়ে যদি বিএনপি এখন যেটা হ্যাঁ বলছে সেটা না বলে, তাহলে সেটা যদি জনগণ গ্রহণ না করে তাহলে তার খেসারত সে নির্বাচনে দিবে না। এখন বিএনপি কি একটি রাজনৈতিক দল না? তারা কি ক্ষমতা বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আর পেতে চায় না?
সুতরাং বিএনপিকে ওটা ভাবতে হবে। আপনি বিএনপিকে এত ইম্যাচিউর পলিটিক্যাল পার্টি ভাবেন কেন, যে জনগণের পালস না বুঝে, অন্য রাজনৈতিক দলের পালস না বুঝে, যেটা হ্যাঁ করলো শুধু ক্ষমতা হাতে পেলেই না করে বসবে। ধন্যবাদ। এতটা অবিশ্বাস করবার ইম্যাচিউর ভাববার কারণ নাই। আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হলো আক্তার হোসেন, আজ এনসিপি যিনি সদস্য সচিব, তিনি আজকেই এই কথাটা বলেছেন যে ইদানিং একটি দলের নেতারা চূড়ান্তভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা আগেও গণভোটের বিরুদ্ধে ক্যাম্পেইন করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এটি আসলে বিএনপির দিকে ইঙ্গিত করছেন, সেটি বোঝা যায় তার পরের যে লাইনটা তিনি বলেছেন, সেটা হলো যে জুলাই সনদের ব্যাপারে অনেক দল ধোঁয়াশা তৈরি করেছে এবং কিছু রাজনৈতিক দল গণভোটের আড়ালে কৃষকের অধিকারকে গৌণ করে তুলছে। তিনি হয়তো মুখ্য বলতে চেয়েছিলেন, ফলে এটা বোঝা যাচ্ছে যে তিনি বিএনপির দিকে আসলে ইঙ্গিত করেছেন। ওই যে মুখ্যকে গৌণ বলে আসলে তার বক্তব্যটাকেই সে গৌণ করে ফেলেছে। এনসিপির সঙ্গে বিএনপির যে আন্ডারস্ট্যান্ডিংয়ের যে প্রক্রিয়া চলছিল, সেটা হয়তো এখনও কোনো ডেফিনিটিভ শেপ পায়নি। শেপ পেলে হয়তো এই মানে মুখ্য গৌণের এই সমস্যাটা তাদের হতো না। এটা তো বারবার আলোচনা হয়েছে, বা এনসিপিও বলেছে তারা যে কোনো একটা জোটে যেতে পারে, নিজেরও অন্য দলগুলোকে নিয়ে জোট করতে পারে, একা নির্বাচন করতে পারে, অথবা বিএনপি বা জামায়াত কারোর সঙ্গে জোটে যেতে পারে। তার মধ্যে জামায়াতকে যখন প্রতারক বলে গালি দেওয়া শুরু করলো এবং জামায়াতও তাদের বললো যে বাপের সঙ্গে লড়তে না যেতে, এসব নিয়ে একটা দূরত্ব তৈরি হলো, তখন মনে হচ্ছিল যে বিএনপির দিকে তাদের একটু ঝোঁক বেশি, নৈকট্য বেশি, বিএনপিরও আগ্রহ এই দলটাকে তাদের জোটে কিভাবে নেওয়া যায়। সেখানে সিটের সংখ্যা কতটা ছাড় দেবে সেই প্রশ্নে বিএনপি যেহেতু বড় দল, তারা বিবেচনা করে, বা জামায়াতকেই বিবেচনা করতে হবে। ধরেন আমি টক শোতে কথা বলি, আমি কলাম লিখি, সব করি, তো বহু বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে বলছি, মানুষের একটা হয়তো সহানুভূতি বা ভালোবাসা আমার কাছে আমার প্রতি তৈরি হয়েছে। এখন এইটাকে চিন্তা করে যদি বিএনপি আমাকে একটা আসনে নমিনেশন দেয় যে হ্যাঁ ওর অনেক কন্ট্রিবিউশন, ওর পরিচিত, এটা নমিনেশন দিলাম, ওই আসনে আমাকে নিয়ে বিএনপিকে বা জামায়াতকে বা যে কোনো দলকে ভাবতে হবে ওইখানে আমার জনগণের প্রতি আমার ওই ইনফ্লুয়েন্স কতখানি, তারা আমাকে কতখানি নেতা হিসেবে বা ভোট দেওয়ার জন্য আমাকে গণায় ধরে, আমার ওইখানে প্রতিপক্ষ প্রার্থী যে হবে তার সঙ্গে আমি ওইখানে প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়াতে পারবো কিনা, আমার ওইখানে কর্মী বাহিনী আমার প্রতি একাত্ম হয়ে কাজ করবে কিনা, এবং আমার সর্বোপরি জিতে আসার সম্ভাবনা কতখানি। এমপি নির্বাচনে, সংসদ নির্বাচনে আপনি শুধু ভদ্র সজ্জন এটাই শুধু তো প্রার্থী হওয়ার ক্রাইটেরিয়া হতে পারে না, আপনার জিতে আসার যোগ্যতার প্রশ্ন। সেইখানে এনসিপির এই অনেক নেতারাই হাতে গোনা 2-4 জন ছাড়া বেশিরভাগই তো আপনার এই টক শো এবং ঢাকা কেন্দ্রিক এই কথাবার্তা বলার কারণে তাদের কয়েকজনের নাম আমরা জানি। এলাকায় রাজনৈতিক প্রভাবে তারা কি ওই পর্যায়ে আছে কিনা যেখানে জামায়াতের বা অন্য কোনো পার্টির বা স্থানীয় প্রভাবশালী কোনো ব্যক্তির প্রার্থী হলে তার সঙ্গে প্রতিযোগিতা করে বের হয়ে আসতে পারবে। দ্বিতীয় প্রশ্ন হলো, এইবার আরপিও চেঞ্জ করে যে দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে, চাইলেও জোটে যেতে পারবে না। সেখানে আপনি জোটে গেলেও আপনি প্রতীক ধানের শীষ পাচ্ছেন না, প্রতীক দাঁড়িপাল্লা পাচ্ছেন না। তাহলে ধানের শীষের যে সাপোর্টার, যারা এই মার্কার উপর দীর্ঘদিন ধরে স্লোগান দিয়ে আসছে, তারা এই মার্কার বিরুদ্ধে স্লোগান দিতে হবে। আবার যার পক্ষে স্লোগান দিতে হবে সে আবার নেতাও এই দলের না। অনেক সময় দলের নেতা দল থেকে বের হয়ে স্বতন্ত্র করলেও ওই কর্মীরা ভাবে যে মার্কা আমার ধানের শীষ নেই, কিন্তু উনি তো আমার নেতা। তাহলে অন্য দল থেকে যিনি আসবেন, জোটের সমর্থন নিল, তার না থাকবে ওই মার্কা, না ওই দলের নেতা, ফলে ওই কর্মীরা একাট্ট হয়ে তার পক্ষে স্লোগান দেওয়াটা অন্য বাংলাদেশে এত সহজ নয়। তার মানে এইগুলো প্রশ্ন আসলে তখন আসবে যখন মানে জোটের একটা সমঝোতা তৈরি হয়ে গেছে, রাইট? না, সেটা আমার ধারণা, আমি তো ভেতরের খবর রাখি না, অত জানি না। তো আমার ধারণা সেই সমঝোতায় এনসিপির যে উচ্চাকাঙ্ক্ষা, যে সিটের যে সংখ্যাটা চাওয়া, আর বিএনপির যে দিতে চাওয়া, এটার মধ্যে ব্যবধানটা হয়তো অনেক বড়। সে কারণে হয়তো এক জায়গায় হতে পারিনি বলে এখন এই মুখ্য গৌণর খেলা চলছে। অসংখ্য ধন্যবাদ। সানি ভাই, আপনার কাছেও মানে একই ধরনের প্রশ্ন আক্তারের বক্তব্যটা নিয়ে, যে আক্তার যেটা বলছে যে একটি দল মানে উঠে পড়ে লেগেছে সংস্কারের বিরুদ্ধে, গণভোটের বিরুদ্ধে, ছোট্ট করে বলবেন আপনার কি এটা মনে হয় কিনা কোনো দল গণভোটের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে? ছোট করে বলবেন, পরবর্তী একটা প্রশ্ন আছে। জি, তার আগে আমি একটু একটা বিষয় বলতে চাইছিলাম আর কি, সেটা হচ্ছে যে দেখুন,
যে এই যে আদেশ জারি করার বিষয়, যেটা প্রধান উপদেষ্টা গতদিন ভাষণে বললেন, এখানে যে 4টা আইটেম রয়েছে ক, খ, গ এবং ঘ, সেটা ক, খ এবং গ এই 3টা অব্লিগেটরি। আসলে এটা জুলাই গণভোটে যদি পাশ হয়ে যায় হা ভোট, তাহলে পরবর্তী সংসদ, যদিও থিওরিটিক্যালি যেটা বলছিলাম যে সংসদ সার্বভৌম, কিন্তু এগুলো ম্যান্ডেটরিলি থেকে ফলো করতেই হবে, আদারওয়াইজ এটা কনসিকুয়েন্স তো আরেক রকম হবে। আর ঘতে কিছুটা রিল্যাক্সেশন আছে আর কি, কারণ নোট অফ ডিসেন্টেড আইটেমগুলো যে দল নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা একটা চয়েস আকারে পাবে আর কি, যে তারা যদি বোধ করে যে তাদের ওই নোট অফ ডিসেন্টের তাদের ইশতেহারে ছিল ওই আলোকে বাস্তবায়ন করবে বা করবে না, এখানে একটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে আর কি। বাট ক, খ এবং গ আইটেম এটা অব্লিগেটরি, আর শুধুমাত্র ঘ এটা হচ্ছে চয়েস। আর দেখুন, গণভোট আর আলুর সংরক্ষণাগার বা যেটা খুব চাও রয়েছে আজকাল, বা আক্তার সাহেবের কথা বলছিলেন, দেখুন আমি মনে করি যে গণভোটের আয়োজন এবং আলুর সংরক্ষণাগার এই দুটা কিন্তু একটার একটা সাবস্টিটিউট না, এটা সাপ্লিমেন্টারি, এটা পরিবর্তক না, এটা পরিপূরক। আমাদের তো কৃষকের জন্য আলুর সংরক্ষণাগারও দরকার, আবার আমাদের যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া বা উত্তরণ, গণতান্ত্রিক চর্চার জন্য, মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন পাওয়ার জন্য গণভোটের আয়োজনটাও জরুরি। তো এটা এমনভাবে পোর্ট্রেট হচ্ছে যে গণভোট ভার্সাস আলুর সংরক্ষণাগার, যেটা আসলে কাঙ্ক্ষিত নয়। এই জন্য আখতার হোসেন যেটা বলেছেন আর কি, যে উঠে পড়ে লেগেছে বলতে এরকম তো একটা রাজনৈতিক মত ভিন্নতা থেকে এটা আসলে দ্বন্দ্বের আকারে হাজির হয়েছে। হ্যাঁ, যে গণভোট আগে হবে না ওই দিন হবে, জাতীয় নির্বাচনের দিন হবে, এটা নিয়ে তো অনেক কথাবার্তা ছিল। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে একটা সুনির্দিষ্টভাবে সময় বেঁধে দেওয়া হয়েছিল যে আপনারা 7 দিনের মধ্যে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এটা ঠিক করে দিন। কিন্তু দেখুন, এটা অভূতপূর্ব ঘটনা, কারণ এই সরকার যেহেতু কোনো পার্টিজান গভর্নমেন্টকে মনে করে দিই, এনসিপি কিন্তু গণভোট আগে চেয়েছে জামাত, এনসিপি কিন্তু আগে চাওয়ার ব্যাপারে কোনো স্ট্যান্ড নেয় না। জি, তো দেখুন এইটা আমরা ঐক্যমত্য প্রতিষ্ঠিত করতে পারি নাই ওই সমস্ত সুনির্দিষ্ট পয়েন্টে। এই জন্য একটা পর্যায়ে তো সরকারকে একটা ডিসিশন আকারে দিতে হবে, রুলিং তো দিতে হবে, সেটাই দিয়েছে। এবং আমি বোধ করি যে এর চেয়ে মেজর ডিসিশন আর হতে পারে না। যেটা ভাই বলছিলেন যে এখানে যে কটা এলিমেন্ট আছে, প্রত্যেকটা রাজনৈতিক দল যারা যেভাবে চেয়েছে, খুশি অখুশির মধ্য দিয়েই কিন্তু তারা প্রাপ্তি অপ্রাপ্তি, কেউ বলতে পারবে না যে আমার কোনো প্রাপ্তি নেই, আমি যে চাহিদা করেছিলাম এটা কোনো পাই নাই, এমনটা বলার সুযোগ নেই। আবার কোনো দল বলতেও পারবে না যে আমি সবকিছু পেয়েছি। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে যে সবাই জনগণের আকাঙ্ক্ষা বিষয়টাকে বা এই শব্দবন্ধকে খুব মানে নিজেদের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো ব্যবহার করছে কিনা। কারণ জামায়াত ইসলামী বলছে যে নির্বাচনের দিনে গণভোট হওয়ার যে সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা দিয়েছেন সেটিতে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। দেখুন, জনগণ এর খুব ইন্টারেস্টিং একটা টার্ম টু ডিফাইন। জনগণ কে বলছে? যে বলে জনগণ, সে তো মনে করে তার অনুসারী যারা, তারাই শুধু দেশের জনগণ। হ্যাঁ, তো এখন জনগণ যে আসলে কারা, এটা একটা খুব কমপ্লেক্স একটা কোশ্চেন, এটা মানে ডিফিকাল্ট টু ডিফাইন। তো এই জন্য যখন জামায়াতে ইসলাম বলছে যে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় নাই, তারা তো মনে করছে যে এরকম এদেশে 16 কোটি মানুষেরই হয় না। বিএনপি যখন বলছে, তারাও তো জনগণ বলছে। তো আমরা জনগণরা আসলে বিপদে আছি যে আমি আসলে কার। তো এই সংকট তো রয়েই গেছে আর কি। জি, আর একটা প্রশ্ন হচ্ছে যে 3 জন উপদেষ্টার বিষয়ে জামাতের পক্ষ থেকে একটি দলের প্রতি পক্ষপাতিত্বের একটি অভিযোগ আছে। আপনারা তো সংস্কার কমিশনে বিভিন্ন সময় ছিলেন এবং পুরোটা সময় জুড়ে ছিলেন। আপনাদের কি মনে হয় কিনা যে এখন যেই মানে পরিবর্তনগুলো আসছে প্রশাসনে, সেখানে একটি দলের প্রতি অনেক বেশি পক্ষপাতিত্বমূলক হয়ে যাচ্ছে কিনা, কিংবা উপদেষ্টা পরিষদের যেসব সিদ্ধান্ত সেগুলোতে পক্ষপাত আছে কিনা, আপনাদের কি মনে হয়? দেখুন, মানুষ তো ইনহারেন্টলি কোনো না কোনো পক্ষের আলটিমেটলি হয়ে যায়। আবার এরকম হয়, একই মানুষ মনে হচ্ছে সুইং করছে, কখনো এই প্রশ্নে মনে হচ্ছে একটু প্রো বিএনপি লাইনের, এই প্রশ্নে বোধহয় একটু জামাত এনসিপি লাইনের, এই মিক্সচার তো আছেই। এখন জামাত ইসলামী সুনির্দিষ্ট করে বলেছে 3 জন, শুধু সংখ্যা বলেছে। এখন এই সংখ্যায় এই 3 জন কারা, এটা প্রশ্নকর্তার উত্তরদাতার মানে উনি, আমার কাছে এমন কোনো ইনফরমেশন নাই, ইভেন উনি নিজেও এটাকে রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক দল হিসেবে এরকম তো মিক্সচার তো আছেই, বাট আমাদেরও জানা নাই যে উনি কোন 3 জনকে মিন করেছেন। প্রশাসন পক্ষপাতমূলক হয়ে যাচ্ছে কিনা, কারণ জামায়াতে আরেকটা অভিযোগ হচ্ছে যে রিসেন্টলি বেশ কিছু প্রশাসনিক পদে রদবদল হচ্ছে, সেখানেও একটি দলের অনুগতীদের আসলে সেই জায়গায় রিপ্লেস করা হচ্ছে। আমাদের পজিশনটা এরকম আর কি। আমাদের কখনো মনে হয়েছে যে কোনো একটা সুনির্দিষ্ট টপিকে
এটা বিএনপির দিকে ঝুঁকে পড়ে, সরকার বিএনপিকে খুশি করার চেষ্টা করে, আবার কখনো জামায়াতে ইসলাম এনসিপিকে খুশি করার চেষ্টা করে। তো যখন বিএনপি চাপ দেয় এদিক থেকে হেলে যায়, জামাত ইসলাম চাপ দিলে তাদের গোসা ভাঙার জন্য সরকার আরেক রকম করে, এনসিপি যদি আবার গোসা করে আরেক রকম হয়। এই সব মিলে এটা একটা মানে পিং পং আকারে আর কি, হ্যাঁ, যে সরকার এদিকে যায় ওদিকে যায়, একটা দিশেহারা অবস্থার মতো এই অবস্থায় আছে আর কি। বাট আমাদের কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর একটা নমনীয় অ্যাপ্রোচ গ্রহণ করা দরকার, কারণ যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিল ওইটা ধরে রাখা সম্ভব হয় নাই। তো আগামী যাতে গণতান্ত্রিক যে উত্তরণ, যে ট্রান্সফরমেশন অফ ডেমোক্রেসি, এইটাকে সফল করার জন্য আগামী যে জাতীয় নির্বাচন আছে, সবগুলো রাজনৈতিক দল অন্তত এতটুকুতে, দেখুন জামাত ইসলাম যদি মনে করে যে বিএনপি সংস্কার চাইছে না, আপনি নির্বাচনের দিনই যদি গণভোট হয়, আপনি এটাকে আপনার পলিটিক্যাল টুল আকারে নেন না কেন? আপনি আপনার নির্বাচন ক্যাম্পেইনে বলেন যে ওকে ভোট দেন, ওনাকে ভোট দেন, আমাকে ভোট দিন, কারণ উনি সংস্কারপন্থী না, উনি সংস্কারকামী না, এটা তো আপনি বলতে পারেন। তো আপনি এই আকারে জনগণের কাছে আপনি আপনার ম্যান্ডেটকে হাজির করেন যে আপনি হ্যাঁ ভোট দেবেন, এবং এরপরে এই সরকারের ইসের ভোটটা, যেটা দলীয় ভোট, যেটা আমাকে দেবেন, কারণ আমি সংস্কারবাদী, আমি সংস্কারকামী, আমি সংস্কার করবো। বিএনপি সংস্কার চায় না, আপনি এইভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। কিন্তু এটাই আগে দিতে হবে, এটা দিতে হবে না। তো সবগুলো দাবি যদি মানে একটা দলেরই হয়, আবার বিএনপির উচ্চকক্ষের, বিএনপির কিন্তু সবসময় কনসিস্টেন্ট পজিশন ছিল, তারা উচ্চকক্ষে নিম্নকক্ষের মতোই, আমরা সমালোচনা করেছি যে দেখুন যদি উচ্চকক্ষের যদি ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে হয়, তাহলে এটার করার অর্থটা কি আসলে? এটা জাস্ট শোভাবর্ধনকারী একটা প্রতিষ্ঠান আকারে আপনাদের বিএনপির বিভিন্ন অনেক মানুষ একটা পোস্টে 5-6টা লোক আছে, ওখানে একটা রিহ্যাবিলিটেশন সেন্টার আকারে পরিণত হয়ে যাবে, পুনর্বাসন কেন্দ্র হবে। তো ওই জায়গাতে তো বিএনপির জন্য একটা কাইন্ড অফ ব্লো ছিল। তো এটা বিএনপির তো আকাঙ্ক্ষার ব্যত্যয় ঘটে এমন একটা ডিসিশন হয়েছে। ধন্যবাদ। আমি শান্ত ভাই আপনার কাছে জানতে চাই, আজকে মিয়া গোলাম পরোয়ার জামায়াতের সেক্রেটারি জেনারেল তিনি বলেছেন যে এবারে নির্বাচন যদি 14, 18 এবং 24-এর মতো হয়, তাহলে জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। এটি তাদের আশঙ্কা হচ্ছে যে বিএনপির মানে অথবা একটি দলের প্রতি 3 জন উপদেষ্টা অনুগত কিংবা পক্ষপাতমূলক আচরণ করছে। আবার প্রশাসনে যেসব রদবদলগুলো, রাতের ডিসি কথা আমরা জানি যে মধ্যরাতে ডিসির প্রজ্ঞাপন জারি হচ্ছে, ডিসির পরিবর্তনে, সেগুলোতে আসলে একটি দলের প্রতি যারা অনুগত তাদেরকে পদায়ন করা হচ্ছে। এটি কি আসলে গণতন্ত্রের জন্য কতটা ভালো, এবং আপনার কি মনে হয় যে এটা আসলে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা কি পূরণ হচ্ছে কিনা? 14, 18 এবং 24 বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের 3 রকম কলঙ্ক। কখনো বিনা ভোট, কখনো রাতের ভোট, কখনো আমি নামি ভোট। এবং সেইখানে মেজরিটি রাজনৈতিক দলগুলো বিএনপি, জামায়াতেরা 14 এবং 24-এ অংশগ্রহণ করেনি, আর 18-তে তারা বিশেষ পরিস্থিতিতে অংশগ্রহণ করেছে, কিন্তু রাতের বেলা ভোটগুলি নিয়ে নিয়েছে। এখন এইবার তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না পতিত ফ্যাসিবাদ আওয়ামী লীগ এবং তাদের জোটভুক্ত বা তাদের দোসররা বা তাদের সরকারের অংশীদার যারা, তারা। সুতরাং এই সরকারকে এই গ্রহণযোগ্য হবে না 14, 18 বা 24-এর মতো, সেই কথা তো আওয়ামী লীগের তোলা প্রশ্ন এগুলি। এইটা জামায়াত বা বিএনপি বা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির পক্ষ থেকে এই প্রশ্নটা উত্থাপিত হবে কেন? এই প্রশ্ন তুলে বেসিক্যালি তারা পতিত ফ্যাসিবাদকে এই প্রশ্ন তোলার সুযোগ করে দিচ্ছে, তাদের হাতে হাতিয়ার তুলে দিচ্ছে। এইবার কেন মনে হলো যে এই সরকার এমন একটা নির্বাচন করবে যেটা 14-র মতো বা 18-র মতো বা 24-এর মতো হবে? তাহলে গণ অভ্যুত্থান হলো কেন? আর জামায়াত ইসলাম নিজেকে কেন এত দুর্বল ভাবছে? তারা তো 4টা বিশ্ববিদ্যালয়ে ভূমিধস বিজয় পেল, তারা তো রাস্তায় সব জায়গায়, এখন তাদের তো ভাবসাবই আলাদা হয়ে গেছে, কেমন একটা ভাব চলে আসছে, ক্ষমতায় আসার একটা ভাব চলে আসছে। সুতরাং তারা নিজেদেরকে এত দুর্বল ভাবছে কেন যে এইরকম একটা নির্বাচন চাইলেই কেউ করতে পারবে? এইখানে তো এবার পাওয়ারের ব্যালেন্স আছে, ইমব্যালেন্স তো নাই। আগের নির্বাচনগুলির নিরিখে ধরতে গেলে জামায়াত ইসলাম বাংলাদেশে একা ইলেকশন করলে তারা নির্বাচনে সিট পেয়েছে একবার 2টা, একবার 3টা, আর জোটগতভাবে করলে বা আন্ডারস্ট্যান্ডিংয়ে করলে 17-18টা পর্যন্ত পেয়েছে। আর বিএনপি তো একাই 2/3 মেজরিটি পাওয়ার মতো নজির অতীতে আছে। কিন্তু সেই ব্যবধান গুছিয়ে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপি এবং জামায়াতের মধ্যে পাওয়ারের এই যে ইমব্যালেন্সটা, রাজনৈতিক পাওয়ারের ইমব্যালেন্সটা, সেটা অনেকখানি কমে আসছে। এটা তো প্রতীয়মান হচ্ছে, এটা বোঝা যাচ্ছে যে তাদের রাজনৈতিক স্ট্রেংথ বেড়েছে। এবং তারা নায়েবে আমির বলেছেন, একটু বলে রাখি, সেটা হলো যে দুর্নীতিতে 3বার চ্যাম্পিয়নদেরকে দেশের মানুষ আর ভোট দেবে না।
এগুলো ফালতু কথা। এটা হয় কি, ধরেন আমি এই যে যারা বিভাজন নিয়ে আবার বড় বড় কথা বলে, এই কথা বলে মূলত বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে বিভাজন বাড়ানো হচ্ছে। বিএনপির এটা একটা দুর্বল বা একটা স্পর্শকাতর জায়গা যে তাদের সময় এদেশে দুর্নীতির অভিযোগ আছে, তাদের সময় দখল চাঁদাবাজি তাদের দলের বিরুদ্ধে অভিযোগ আছে। সেই সংখ্যাটা কম বেশি যাই হোক, হয়তো দল হিসেবে বিএনপি মনে করবে যে যেই অভিযোগ করা হয় সংখ্যা এত না, অন্যরা সংখ্যা বাড়িয়ে বলছে, কিন্তু অভিযোগ আছে এবং একে সত্যতাও কিছু আছে। আপনি যখন ক্রমাগতভাবে বিএনপিকে এই বিষয় নিয়ে দোষারোপ করতে থাকবেন, বিএনপি আপনার ন্যাচারালি জামাতের একটা উইক পয়েন্ট খুঁজবে। জামাতের উইক পয়েন্ট কি তখন? যুদ্ধ অপরাধ এবং রাজাকার প্রশ্নটা, ৭১ প্রশ্নটা এবং ধর্মের অপব্যবহারটা জামাতের একটা প্রশ্ন। ছাত্র রাজনীতিতে অতীতের রক্কাটা রাজনীতি তাদের একটা স্পর্শকাতর জায়গা। তাহলে বিএনপি অবধারিতভাবে ওই কথাগুলো বলবে। দেখেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে প্রথম চাঁদাবাজি দখল নিয়ে বিএনপিকে প্রকাশ্যে প্রশ্নবিদ্ধ করে এই বিভাজনের রাজনীতিটা শুরু করেছে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলার পরে তার জবাবে বিএনপি মহাসচিব বলছেন, এরপর পাল্টাপাল্টি চলছে। তাইলে এখনও তারা এইসব কথা বলে। 3বার চ্যাম্পিয়নের কথা বলে বিএনপির সময়ে, বিএনপির ওর মধ্যে ওই 3বার যখন হয়েছে ওই সময় তাদের 2জন মন্ত্রী ওই সরকারের গুরুত্বপূর্ণ 2টা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল, তারা ওই সরকারের অংশীদার ছিল, ওই জোটবদ্ধ ছিল। তাদের মন্ত্রণালয়ে পাওয়া যাওয়া না যাওয়া এগুলো একেবারেই টেকনিক্যাল কথা। আপনি আইসোলেটলি একটা মন্ত্রণালয় বা একটা ডিপার্টমেন্ট সৎ বাংলাদেশে থাকা সম্ভব? এইটা আপনার অর্থ ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা, আদেশ ব্যবস্থা, ক্যাবিনেটের সিদ্ধান্তের ব্যবস্থা একটা আর একটার সঙ্গে ইন্টারলিঙ্ক। এই ব্যবস্থাপনা তো বিচ্ছিন্নভাবে আজকে যে খুব ভালোভাবে আমি একটা উদাহরণ দিই, বাংলাদেশের মসজিদের ইমামরাও সবাই সৎ না, চিকিৎসকরা সবাই সৎ না, এই প্রশ্ন তোলা হয়। আমি খুব ভালোভাবে এটা বলি যে ওরা আলাদাভাবে এই সিস্টেমের বাইরে গিয়ে কিভাবে সৎ থাকবে? তাকে তো বাড়িটা করতে গেলে ওই অন্যদের মতোই ঘুষ দিতে হয়, তাকে তো একটা লোন নিতে গেলে অন্যদের মতোই ওই ব্যবস্থা গ্রহণ করতে হয়। তো জামাত 2টা মন্ত্রণালয় চালিয়েছে আর তারা শুধু সৎ থেকেছে একেবারে গণ্ডির মধ্যে থেকে, এটা সম্ভব এই দেশে? সম্ভব না। বরং তারা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে তাদের লোকদেরকে ওইখানে ইচ্ছা মতো বিভিন্ন এই এনজিওর কাজ পাইয়ে দেওয়া, বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া, এইসব করেছে। শিল্প মন্ত্রণালয় থেকে করেছে, কৃষি মন্ত্রণালয় থেকে করেছে। তারা মধু খেয়েছে, মধু খাওয়া পর্যন্ত শেষ হয়েছে, 5 বছরে একটা শব্দ করে নাই যে তোমাদের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ থাকলে তার দায়, এই সরকারের দায় আমরা নিব না, হয় দুর্নীতি বা এটা ছাড়তে হবে, না হলে আমরা পদত্যাগ করব। একবারও বলেছে আমরা পদত্যাগ করব? বলে নাই। তারপর 111 আসার পরে একেবারে ফেরেস্তা হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ। সানি ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন, সেটা হলো যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেছেন যে গণভোটের 4 প্রশ্নের একটিতে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায়? এই প্রশ্ন কি আপনার কাছে খুব বেশি মূলক মনে হয় কিনা, মানে খুব বেশি রেশনাল মনে হয় কিনা, সেটি উত্তর আপনার কাছে জানতে চাই, এবং পাশাপাশি আপনার যদি কিছু বলার থাকে। দেখুন, এই 4টা যে অপশন দেওয়া আছে, মানে 4টা কি বলবো এটাকে, ফ্র্যাকশন যদি বলি আমরা, বা 4টা কম্পোনেন্ট যদি বলি, প্রত্যাশিত তো এটাই যে 4টা কম্পোনেন্টকেই একসাথে কালেকটিভলি মানুষ হাঁ বা না বলবে। তো বিষয়টা হচ্ছে এরকম যে তারা যদি এরকম চায়, কতে হাঁ খতে না, এইভাবে তো আসলে চাওয়ার সুযোগ নেই, কারণ গণভোট হচ্ছে ইয়েস ও নো এর প্রশ্ন। তা আপনি একসাথে কালেকটিভলি পড়বেন, পড়ে এটার হাঁ বা না দেবেন। তো এটা যথার্থই আছে, যেভাবে আছে এটা সঠিকভাবেই আছে। এটা নিয়ে আবার নতুন করে বিবাদ, বিতর্ক, সংশয়, সন্দেহ, আলোচনা, সমালোচনা তোলার যৌক্তিকতা আছে? এটা শুধু বিভাজনই বাড়াবে, এটা সংকটকে আরও ঘনীভূত করবে, এটা কোনো সমাধান পথকে ত্বরান্বিত করবে না। এই জন্য আমি মনে করি যে রাজনৈতিক দল যারা সিনিয়র আছেন, যাদের কথায় ইনফ্লুয়েন্স তৈরি হয়, তাদের এই সমস্ত কথাবার্তা বা নতুন ইস্যু আকারে কোনো কিছু বের করা থেকে বিরত থাকতে হবে। আরেকটা দেখুন যে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, আমরা নতুন বন্দোবস্তের কথা বলছি, এই নতুন বন্দোবস্ত কিভাবে হবে যদি আপনি মনস্তত্ত্বে পুরনো বন্দোবস্তের মতো করে রয়ে যান? যেমন দেখুন, আমি জাতিকে কি দিতে চাই এটা নিয়ে আপনি কয়টা রাজনৈতিক দলের নেতাকে বক্তব্য দিতে শুনেছেন? তার চেয়ে তার রাজনৈতিক বয়ানগুলো আরেকজনকে সমালোচনা করে আরেকজনের বিরোধিতা করার সাপেক্ষে দাঁড়িয়ে থাকে। আমাদের এই রাজনৈতিক দুঃখজনক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। যদি বেরিয়ে না আসলি তাহলে আমরা মুখে বললেও পুরনো বন্দোবস্তই রয়ে যাবে। একটা বাক্য বলি, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান জাতিকে কি দিতে চায় ওই বক্তব্যটাই হাজির করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি।